This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। রবিবার সকালে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটা সারপ্রাইজ দেব, সেরকমই একটা সারপ্রাইজ নিয়ে উপস্থিত হয়েছি আজ আপনাদের সাথে। দেখুন, যার লেখা গোগ্রাসে পড়ার জন্য অপেক্ষায় থাকি, যার বক্তব্য শোনার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকি, সেই মানুষটিকে খুঁজে বেড়াচ্ছিলাম আমি। বিভিন্ন লোকের কাছে ফোন নাম্বার চাইছিলাম, বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করে তাকে একবার আমাদের চ্যানেলে আনার জন্য বারবার অনুরোধ করেছি। অনেকবার ব্যর্থ হয়ে অবশেষে সফল হয়েছি বিশিষ্ট সাংবাদিক সুমনদার সাথে মুখোমুখি হতে। সুমন ভট্টাচার্য, আপনি জানেন, আপনারা সকলেই জানেন, তিনি তার পরিষ্কার সাদা কালো বক্তব্যের জন্য পরিচিত এবং যার ফ্যান আমি, আপনি সকলেই। সুমনদা, আপনাকে প্রথমবার এমকে ডিজিটালে স্বাগত। এত ভালো ভালো কথা আমার জন্য বলেছেন, আমি এত কথার যোগ্য নই, কিন্তু আপনাদের খুব পপুলার ডিজিটাল প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ সুমনদা। সুমনদা, সরাসরি আলোচনায় চলে যাই। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট, এমন একটা জিগির ছড়ানো হয়েছে যে সারা দেশে একসাথে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভার ভোট হবে, এরকম একটা জিগির তোলা হয়েছে দিল্লির সরকারের পক্ষ থেকে। আপনি প্রথমত এটাকে সমর্থন করেন কি করেন না, একটু যদি বলেন। দেখুন, প্রথমত আমি এটাকে সমর্থন করি না। এবার জানতে চাইবো ঠিক কোন কোন কারণে আপনার এই আপত্তি। দেখুন, আমি আপত্তিতে ঢোকার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি। সেটা হচ্ছে যে বিজেপি এটা নিয়ে একদম এগোনো উচিত না। বিজেপি যে ভাবছে যে নরেন্দ্র মোদীর ম্যাজিক দিয়ে গোটা দেশে তারা হাওয়া তুলে নির্বাচন করবে, সেটা হবে না। কেন এটা হবে উদাহরণ দিয়ে বলি। দেখুন, এই যে মহারাষ্ট্র আর হরিয়ানায় বিধানসভা নির্বাচন হলো, যদি লোকসভার সঙ্গে মহারাষ্ট্র আর হরিয়ানা বিধানসভা হতো, তাহলে দুটো রাজ্যে বিজেপি হারতো। কেউ যেন ভুলে না যায় যে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে তথাকথিত কংগ্রেস নেতৃত্বাধীন জোট, অর্থাৎ কংগ্রেস, এনসিপি, শরদ পাওয়ার গোষ্ঠী এবং শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী লোকসভায় অনেক ভালো ফলাফল করেছিল, যখন লোকসভায় নরেন্দ্র মোদী বেশি প্রচার করেছিলেন। কিন্তু যে মহারাষ্ট্র বিধানসভায় তুলনায় কম নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছে, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি বাজিমাত করল। তাহলে বুঝতে হবে বিজেপির এই যে গোটা দেশে একটা প্রেসিডেন্সিয়াল স্টাইল ক্যাম্পেইন বা প্রেসিডেন্সিয়াল স্টাইল নির্বাচন করার চেষ্টা, এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত। আজ অবশ্য এখন যখন আমরা আলোচনা করছি, তখনই অবশ্য মোহন ভাগবতের একটা খুব জরুরি স্টেটমেন্ট এসছে। মোহন ভাগবত পুনেতে গিয়ে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে যারা রাম মন্দির প্রতিষ্ঠা করে ভাবছেন নিজেরা হিন্দুদের নেতা হয়ে গেছেন, তারা ভুল ভাবছেন। আমার মনে হয় লোকসভা নির্বাচনের পর থেকে অনেকবারই আরএসএস এর পক্ষ থেকে সতর্কবাণী এসছে, কিন্তু এরকম একটা সতর্কবাণীর পর বিজেপির উচিত, বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান যে বিজেপিকে আমরা চিনি, যারা বর্তমানে শাসন, তাদের একটু ভেবে চিন্তে এগোনো উচিত। আমরা কথা বলছি সাংবাদিক সুমন ভট্টাচার্যের সাথে। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বারে। আপনি বিজেপির সাইডটা বললেন, আমাদের কিন্তু বোঝানো হচ্ছে সরকারের দিকটা, যে সরকারের খরচ কম হবে, প্রশাসনিক খরচ কম লাগবে, অনেক ম্যান পাওয়ার কম ব্যবহার হবে,
এদিকটা সরকার তুলে ধরছে, বিজেপির স্বার্থের দিকটা আমরা এখন দেখছি না। আমি এই যে ম্যান পাওয়ারের ক্ষেত্রে আসি, দেখুন আবার রিসেন্ট একটা উদাহরণ দিই। ভারতবর্ষের নির্বাচন কমিশন, মানে যে নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার দিনের বেলা ঘুমন, রাত্রিবেলা শায়রি করা ছাড়া কিছু বলেন না, মানে আপনি 2024-এ ওনার কোনো পারফরমেন্স দেখতে পাননি। সেই রাজীব কুমার কিন্তু বলেছিলেন যে জম্মু কাশ্মীরের সঙ্গে তিনি ঝাড়খণ্ডে একসঙ্গে নির্বাচন করতে পারবেন না, কারণ জম্মু কাশ্মীরে তাকে যা সিকিউরিটি দিতে হবে, ঝাড়খণ্ড যেখানে একটা মাওবাদীদের দাপট আছে সেখানে তিনি ভোট করতে পারবেন না। তো যিনি জম্মু কাশ্মীর আর ঝাড়খণ্ডে যে নির্বাচন কমিশন একসঙ্গে ভোট করতে পারে না, তারা গোটা ভারতবর্ষের সব জায়গায় একসঙ্গে ভোট করে দেবে। আমি বিজেপির লজিকে যাওয়ার আগে বোঝানো, আমি আমার মতো করে কেন আমি এটার বিরুদ্ধে সেটা বলার চেষ্টা করি। আর তার আগে বলি যে বিজেপি এটা কোনোদিন, মানে বিজেপি যদিও বলেছে না 2034-এ এটা আইনে পরিণত হবে, কিন্তু বিজেপির এটা যে বর্তমান লোকসভার যা অবস্থা সেখানে এটা পাশ করানো সম্ভব নয়। দেখুন এই যে মানে এই যে এক দেশ এক ভোট, এটা নিয়ে অনেকদিন ধরে তর্ক বিতর্ক ইত্যাদি হচ্ছে, বিভিন্ন সময় বিজেপি এটা নিয়ে কথাবার্তা বলেছে। এটা বোঝা গেছে যে নরেন্দ্র মোদীর এটা একটা মানে অবসেশন, যে নরেন্দ্র অনেক অবসেশন থাকে, উনি বিশ্বগুরু হতে চান ইত্যাদি অবসেশনের মধ্যে এটা একটা অবসেশন যে গোটা দেশে একসঙ্গে ভোট হবে, উনি ডোনাল্ড ট্রাম্পের মতো আর মানে সর্বনিয়ন্ত্রক হবে। এবার এটাতে সমস্যাটা কোথায়, মানে প্রেজেন্ট লোকসভাতে এটাতে তিনটে অন্তত কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট বিল আছে, ঠিক আছে, কনস্টিটিউশনের নতুন ধারা যোগ করতে হবে 82N, তার বাইরে দুটো কনস্টিটিউশনের ধারাকে অ্যামেন্ড করতে হবে। এবার এখন অব্দি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই অ্যামেন্ড করতে গেলে লোকসভায় আপনার 2/3 সদস্যের সমর্থন দরকার। অর্থাৎ আমাদের লোকসভার যা স্ট্রেংথ 543-এর মধ্যে আপনার 362 জনের সমর্থন পেতে হবে। এবার 362 জন এনডিএর কাছে নেই, বিজেপির একার কাছে কত আমরা জানি 240, বাকি সবাইকে মিলিয়ে ফিলিয়ে 293। তাহলে বিজেপি অন্তত 362 থেকে অন্তত 69টি আসনে পিছিয়ে আছে, যার জন্য যেদিনকে প্রথমবার মানে লোকের একটা ভুল ধারণা যে এটা লোকসভায় পাশ হয়ে গেছে, না লোকসভায় এটা পাশ হয়নি। লোকসভায় এইটা পাশ হয়েছে যে এই বিলটা পেশ করা যাবে কি যাবে না, সেইটার জন্য যখন ডিভিশন হয়েছে তখনও কিন্তু বিজেপি দেখতে পেয়েছে যে বিজেপি ওই যে লক্ষ্যমাত্রা 362 তার তুলনায় অনেক কম ভোট পেয়েছে, 269টা ভোট পেয়েছে। এবং বিজেপি নিজের মানে পাওয়ারফুল এমপি, পাওয়ারফুল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নীতিন গাডকারি, এরা কেউ ওই দিন ছিলেনই না, হুইপ জারি করা সত্ত্বেও ছিলেন না। তাহলে যদি এটাকে যদি বিজেপি লোকসভা এবং রাজ্যসভাতে পাশ করাতে যায় তাহলে সেটা বিজেপি পারবে না। রাজ্যসভায় কেন, সেটা আমি একটু মানে আমি রাজনীতির একজন ছাত্র হিসেবে বোঝানোর চেষ্টা করি। আমাদের দেশের এখন অব্দি আইন অনুযায়ী রাজ্যসভাতেও 2/3 মেজরিটি পেতে হবে। রাজ্যসভায় 2/3 মেজরিটি মানে আপনার 162 জনের সমর্থন পেতে হবে। এনডিএ এর কাছে আছে 120 জনের সমর্থন, তো এনডিএ বাকি 42 জন এমপি সমর্থন পাবে কোত্থেকে? যদি আমরা ধরেও নিই যে বিআরএস মানে 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 কে চন্দ্রশেখর রাওয়ের যেটা টিআরএস দল ছিল সেইটা বা ওড়িশার বিজু জনতা দল বা জগন রেড্ডির দল তাদের সমর্থন করবে, তাহলেও এটা হবে না। কেন হবে না? জগন রেড্ডি ইতিমধ্যেই বলে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া ব্লকের প্রধান হিসেবে দেখতে চান, তাহলে তার অ্যালাইনমেন্টটা ইন্ডিয়া ব্লকের সঙ্গে হয়ে গেছে। আচ্ছা, বিজু জনতা দল যারা অনেক দিন ধরে রাজ্যসভায় বিজেপিকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছে, তারাও এই বিধানসভায় হারার পর মানে এই উড়িষ্যা বিধানসভা নির্বাচনে হারার পর তারা বলে দিয়েছে যে তারাও আর রাজ্যসভায় বিজেপিকে সাপোর্ট করবে না। তাহলে রাজ্যসভায় এক্সট্রা 40 জন এমপির সমর্থন বিজেপি পাবে কোত্থেকে? তাহলে কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট সেটা লোকসভা এবং রাজ্যসভায় পাশ করা সম্ভব নয়। আচ্ছা, এবারে থার্ড টেকনিক্যাল প্রশ্ন, এই ব্যাপারটা যেহেতু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা উচিত সমস্ত রাজ্যগুলোর বিধানসভাতেও পাশ করানো অন্তত 50% সমর্থন নিয়ে, ঠিক আছে? এবার সেখানেও সমস্যা, বর্তমান ভারতবর্ষের যা রাজনৈতিক পরিস্থিতি, তাহলে দেশের অন্তত অর্ধেক বিধানসভায় এটা পাশ করানো বিজেপির জন্য সম্ভব নয়। আমি পরে আসছি এই প্রসঙ্গে, তাহলে বিজেপি বিলটা আনলো কেন?
বিজেপি যা যা বলবার চেষ্টা করছে, দেখুন বিজেপির সমস্যা হচ্ছে যে বিজেপি যা বলে তার অর্ধেক মিথ্যে আর বাকিটা ভুল। আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। এরকম তো নয় যে আমাদের দেশে ওয়ান নেশন ওয়ান ভোট ছিল না। 1952 নির্বাচন, 1957 নির্বাচন, 1962 নির্বাচন এবং 1967 নির্বাচন, চারটে নির্বাচন যখন হচ্ছিল তখন লোকসভা এবং বিধানসভাগুলোর ভোট একই সঙ্গে হচ্ছিল। ভেরি গুড। তো তাহলে 67-র পর অ্যাকচুয়ালি যখন বিজেপির যারা মানে পূর্বপুরুষ, যাদের আমরা স্বতন্ত্র পার্টি বলি, যাদের মানে রাজাগোপালাচারীর পার্টি, যেটা থেকে অনেক লোক বিজেপিতে পড়ে এসছেন, সেই স্বতন্ত্র পার্টি যখন রাইজ করলো বা পশ্চিমবঙ্গে যখন লেফটের রাইজ হলো, কংগ্রেসের একাধিপত্যে যখন ছেদ পড়ে গেল, তখন এই আর মানে একসঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট হতে পারলো না। পশ্চিমবঙ্গের উদাহরণ দেখুন, পশ্চিমবঙ্গে 67-র পর অনেকবার সরকার ভাঙা করা হয়েছে, ফলে পশ্চিমবঙ্গে মানে পরবর্তী যখন লোকসভার ভোট হলো তখন বিধানসভার ভোট হলো না, বিধানসভার ভোট তার আগে ডিউ হয়ে গেল। সো বিজেপি যা কথাটা বলছে তার বেসিক্স এ প্রবলেম আছে। এবার আমি বেসিক্স এ যাওয়ার মানে মানে কনস্টিটিউশনের প্রবলেমটা মানে বিজেপি কোথায় কনস্টিটিউশনকে ফ্লাউট করবার চেষ্টা করছে যাওয়ার আগে একটা জিনিস বোঝাই। আমার না মানে বোঝাই মানে আমি আমার তরফ থেকে বলবার চেষ্টা করি। ইটস ভেরি ইন্টারেস্টিং যে বিজেপি একটা মানে টাহা মিথ্যেকে সেল করবার চেষ্টা করছে। কিরকম? বিজেপি মানে ইভেন জয়শঙ্কর, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, যিনি তথাকথিতভাবে একটু শিক্ষিত লোক, আমলা, ভালো কথা বলেন, তিনি অব্দি বলেছেন আমরা নেহেরু আমলের ভুলগুলো সংশোধন করবার চেষ্টা করছি। তাহলে ভাই নেহেরুর আমলেই তো 1952 থেকে 62 এই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা হচ্ছিল। তো তোমরা যে নেহেরুকে এত গালাগাল করছো সেই নেহেরুকে ফিরিয়ে আনার চেষ্টাটা কেন? সো থিওরিটিক্যালি দে আর ইন এ মানে গন্ডগোল। এবার আসি যে মানে কোথায় বিরোধীদের আপত্তি আর কেন বিরোধীদের আপত্তিটাকে আমি গ্রাহ্য বলে মনে করি, এটা আলাদা প্রশ্ন। যে বিজেপি মানে বিজেপি আমার মতো করে ভাবে না, বিজেপি ভাবে গোটা ভারতবর্ষ হিন্দু এবং হিন্দুস্তান এই টার্মে চলবে। তাতে পশ্চিমবাংলা ফিট ইন করে না, তামিলনাড়ু ফিট ইন করে না, কর্ণাটক ফিট ইন করে না, কেরালা ফিট ইন করে না। নাও হিয়ার কাম কোয়েশ্চেন যে আমাদের কনস্টিটিউশন কি যেভাবে অমিত শাহ হিন্দুস্তানের চালে চান সেটা কনস্টিটিউশন বলেছিল? না, বলেনি। যদি আপনি একদম কনস্টিটিউশনের সংবিধানের প্রথম জিনিসটায় যান, আমরা যখন কলেজে পল সায়েন্স পড়তাম মানে রাষ্ট্রবিজ্ঞান, ওটা ফার্স্ট লাইন আমাদের শেখানো হতো। দুর্ভাগ্যক্রমে আজকাল বিজেপির নেতারা রাষ্ট্রবিজ্ঞানের বইগুলো বা কনস্টিটিউশনও পড়ে না। ইউনিয়ন অফ স্টেটস, এটা এরকম নয় যে একটা শক্তিশালী কেন্দ্রই থাকবে আর রাজ্যগুলো তার দাসানুদাস হবে, যেটা মমতা ব্যানার্জি প্রায় বলেন যে ওরা একটা মানে ওরা মনে করে ওরা জমিদার আর আমরা হচ্ছি প্রজা। একদম ঠিক বলেন। বিজেপির যে থট প্রসেস, এই থট প্রসেসটার মধ্যে সমস্যা আছে। এবার আমাদের মানে মানে হোয়াট বিজেপি ইজ ট্রাইং টু এম, বিজেপির লক্ষ্যটা কি, বিজেপি কোনটাকে ভেঙে দিতে চাইছে? আমাদের কনস্টিটিউশনে এই যে কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে একটা ফাইন ব্যালেন্স আছে বা একটা ক্ষমতার বন্টনের বিষয় আছে, সেইটা খুব গুরুত্বপূর্ণ, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে স্ট্যালিন বা কর্ণাটকের কংগ্রেসী মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া বলেন যে ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। নাও হিয়ার কামস দ্য কোয়েশ্চেন, হোয়ার ডাজ দ্য ফেডারেলিজম কাম? ফেডারেলিজম শব্দটা এলো থেকে, যখন 47-এ কনস্টিটিউশন তৈরি হচ্ছে, আমরা কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান যদি আম্বেদকরের লেখাগুলো পড়ি, দুর্ভাগ্যের বিষয় বিজেপি সেটাও পড়ে না, তাহলে দেখবো যে ফেডারেলিজম শব্দটা ওনারা পেয়েছিলেন বেসিক্যালি মার্কিন কনস্টিটিউশন থেকে। তার প্রায় রাফলি 190 বছর আগে আমেরিকা স্বাধীন হয়েছিল এবং আমেরিকা একটা ড্রাফটেড ভেরি ওয়েল কোডিফাইড কনস্টিটিউশন তৈরি করেছিল, যেটা পৃথিবীর আরো বহু কনস্টিটিউশনকে উদ্দীপ্ত করেছে পরবর্তীকালে। এই আমেরিকান কনস্টিটিউশনে ফেডারেল শব্দটাকে প্রথম আনারও কারণ ছিল ভারতবর্ষের মতো সেখানেও অনেকগুলো রাজ্য মানে অনেকগুলো প্রদেশ একসঙ্গে আসছিল এবং তাদের সবার ইন্টারেস্ট এক ছিল না। ঠিক যেমন ভারতবর্ষে তামিলনাড়ু আর কাশ্মীরের ইন্টারেস্ট এক নয়, তেমনি ওখানেও ক্যালিফোর্নিয়ার সাথে ওয়াশিংটন শহরের অনেক ইন্টারেস্টের তফাৎ ছিল। এবার বিজেপিকে বুঝিয়ে লাভ নেই, পড়াশোনা এতটা কম করে, ভেরি ডিফিকাল্ট। যে আমি আমেরিকায় গিয়ে এইটার উপর অনেকদিন ধরে ওই আর্কাইভটায় কাজ করেছি, সেটা হচ্ছে যে মার্কিন মানে মার্কিন মানে সময়, সেই সময় দাঁড়িয়ে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরে
যে দুজন কনস্টিটিউশনটা ড্রাফট করছিলেন, একজন টমাস জেফারসন যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি হবেন, প্রেসিডেন্ট হবেন, আরেকজন আলেকজান্ডার হ্যামিল্টন যিনি প্রথম রাজস্ব সচিব ছিলেন। এরা দুজনে রাজনৈতিকভাবে একেবারে বিরোধী মতে, কিন্তু এরা বুঝেছিলেন যে সেন্টার স্টেট রিলেশনশিপটাকে যদি আমি কোডিফাই না করি, আমি যদি সেটাকে একটা স্ট্রাকচার না দিই, যদি দুজনের মধ্যে ক্ষমতার বন্টন ঠিক না হয়, কে নোট ছাপাবে, মানে আমি গোদাভাবে উদাহরণ দিয়ে বলছি যে মানে স্টেট সেন্টারের হাতে নোট ছাপানোর অধিকার থাকবে, কিন্তু রাজ্যগুলোর হাতে আলাদা আলাদা কি কি ক্ষমতা থাকবে, সেটা ওনারা বুঝেছিলেন। এবং অনেক ডিবেটের পরে আর ফেডারেলিস্ট বলে একটা পত্রিকায় আলেকজান্ডার হ্যামিল্টন সম্পাদনা করতেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্রেন অফ দ্য কনস্টিটিউশন। তিনি যেটা কোডিফাই করে গেছেন, সেই কোডিফিকেশনের উপর ফেডারালিজম শব্দটা আমেরিকান কনস্টিটিউশনে এলো। এবার যখন 47 থেকে 49-এর নভেম্বর মাস অব্দি যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এগুলো নিয়ে ডিবেট করছে, তখন আম্বেদকর, হু ওয়াজ এ গুড স্কলার, ভেরি গুড স্কলার, যিনি আমেরিকান পড়াশোনা করেছেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তিনি এই ফেডারালিজম শব্দটাকে নিয়ে আসলেন। কারণ তিনি বুঝলেন যে ভারতবর্ষেও যেভাবে রাজ্যগুলোকে এক করা হয়েছে, সব রাজ্যগুলোকে যদি আমি মানে তাদের অধিকার এবং তাদের ক্ষমতার বন্টন না করি, তাহলে মুশকিল। এবার এই ফেডারালিজম শব্দটা এলো, আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় অভ্যস্ত হলাম। এবার বিজেপি যখন এই ওয়ান নেশন ওয়ান ভোট বলছে, তখন কিভাবে ফেডারালিজম ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, আজকে পশ্চিমবাংলার বিধানসভায় কোনো একটা সংকট হলো, পশ্চিমবাংলার বিধানসভা ভেঙে দিতে হবে। আজ অব্দি যে ভারতবর্ষের সংবিধান আছে, সেই অনুযায়ী এই অধিকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বলবেন আমি মনে করছি বিধানসভায় এই সমস্যা হয়েছে, হতে পারে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, হতে পারে তার তিনি মনে হয় আমি বিধানসভা ভেঙে দিতে চাই। যেই এই ওয়ান নেশন ওয়ান বিল আসবে, ওই অধিকারটা কিন্তু প্রাইম মিনিস্টারের কাছে চলে যাবে। কারণ প্রাইম মিনিস্টার তো লোকসভা ভাঙলে তখন সব বিধানসভার ভোট হয়, এবং লোকসভা মানে মানে বিধানসভাটা যে ভাঙা হচ্ছে, সেটা যে একটা স্টেটের সেপারেট কেস, এইটা রামনাথ কোবিন্দের ওই 1800 পাতার প্যানেলের রিপোর্টটা যদি কেউ ভালো করে পড়ে, তাহলে দেখবে তার কোনো মানে রিফ্লেকশন নেই স্টেটের দায়িত্ব কতটা। নাও হিয়ার কামস দ্য সেকেন্ড কোশ্চেন, যে ওয়াই বিজেপি ইজ পুশিং দিস। বিজেপি ইজ পুশিং দিস, এরা প্রথমত নরেন্দ্র মোদী যেমন বিভিন্ন আকাঙ্ক্ষা থাকে, নিশ্চয়ই একটা আকাঙ্ক্ষা ছিল যে আহমেদাবাদে আমার নামে একটা স্টেডিয়াম হবে, তেমনি একটা আকাঙ্ক্ষা যে গোটা দেশে একসঙ্গে ভোট হবে এবং কন্যাকুমারিকা থেকে কাশ্মীর সবাই জয় মোদী বলবে। সেটা সম্ভব নয়। দেখুন, পশ্চিমবাংলা, আমি উদাহরণ দিয়ে বোঝানো, যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তো লক্ষ্মীর ভান্ডার একটা ইস্যু, এটা আলাদা কথা যে উনি জানেন না, লোকসভা ভোটেও লক্ষ্মীর ভান্ডার একটা ইস্যু। তো পশ্চিমবঙ্গের জনগণ যেভাবে ভাবছে, বিহারের জনগণকে সেভাবে ভাবতে হবে, এর তো কোনো বাধ্যবাধকতা নেই। একদম। এই যে উনি গোটাটাকে একটা ওই রবীন্দ্রনাথের তাসের দেশের মতো এক ছাঁচে, মানে সব ইস্কাবন, রুইতন, হরিতন সবাই একসঙ্গে যাচ্ছে, এভাবে ফেলবার চেষ্টা করছেন, দ্যাট ইজ দ্য প্রবলেম। এবার একটা আমার মনে হলো আপনার কথা শুনে, যে বিজেপি বারবার, বা নরেন্দ্র মোদীর আপনি উচ্চাকাঙ্ক্ষার কথা বলছেন, যে বারবার এই উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ হয়ে যায় যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তারা এই বিল পাস করতে পারবে না, 2/3 সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই, এটা তারাও জানে। এবং আলোচনার জন্য যে বিলটা গৃহীত হবে, তাতেও 20 জন বিজেপি সাংসদ অনুপস্থিত ছিলেন। এবার তারা এটা ভালো করে জানে যে এই বিল কস্মিন কালেও পাস হবে না, তারপরেও মাঝে মাঝে এই জিগিরগুলো তোলা হয়। আমার সুমনদা মনে হয়েছে এই আদানির ইস্যুতে বিজেপি যথেষ্ট কোণঠাসা। আমেরিকায় যখন থেকে তাদের নামে, আদানির নামে ওয়ারেন্ট জারি হয়েছে, তবে থেকেই মানে বিজেপি খানিকটা সংসদে কোণঠাসা। এইখান থেকে মুখ ঘোরাতে বা চোখ ঘোরাতে কি এইরকম একটা ইস্যু তুলে আনা হলো? দেখুন প্রবীরবাবু, আপনি একদম ঠিক বলেছেন। দেখুন, মানে একটা লোককে ধরুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্যাম্পেনে যান, তিনি বলেন যে আমি এত লোককে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, আমি এত লোককে ওই আবাস প্রকল্প দিয়েছি। আপনি বলুন তো, নরেন্দ্র মোদী বলবেনটা কি? মানে আপনাকে তারা জায়গায় নিয়ে গিয়ে ক্যাম্পেনে বলতে হবে যে আমি এইটা করেছি। উনি আদানির ইস্যুতে হি ইজ কমপ্লিটলি অন দ্য ব্যাক ফুট, এবং কেউ জানে না, মানে সরি ফর মানে মাই ল্যাঙ্গুয়েজ, যে মানে ডোনাল্ড ট্রাম্প যতই ওনার বন্ধু হন, যে আদানির ব্যাপারে তিনি কি করবেন।
তিনি মানে মানে ডোনাল্ড ট্রাম্প হয়তো বাংলাদেশের বিষয়ে নয়াদিল্লির সাথে এক লাইনে হাঁটতে পারেন, কিন্তু আদানির ক্ষেত্রে বলতে পারে এই ওকে জেলে ভরে পাঠিয়ে দাও। তো হি ইজ কনফিউজ, হি ডাজন্ট নো হোয়াট টু সে। দেখো, এবং নরেন্দ্র মোদী যে যে কথাগুলো বলেন, আমি আজকেই দেখছিলাম আপনার এই অনুষ্ঠানে ঢোকার আগে যে উনি সুরাটে একটা বিরাট করেছিলেন যে পৃথিবীর সবচেয়ে বড় হীরের কমপ্লেক্স তৈরি হয়েছে, মানে হীরে বানানোর কমপ্লেক্স, এবং বম্বে থেকে সবাই চলে আসে। আজকেই দেখছিলাম যে 18টা মানে অফিস ছাড়া ওখানে 180টা অফিস খোলার ব্যবস্থা আছে, কেউ আসেনি। ওনার কাছে সেল করার মতো কি আছে? দেখুন, মানে আপনি আমি সবাই জীবনে তো কিছু না কিছু বেচছি। আপনি একটা হয়তো একটা একটা মানে আদর্শের কথা বলছেন, কেউ হয়তো রামের কথা বলছেন, কেউ হয়তো রহিমের কথা বলছেন। নরেন্দ্র মোদী বলছেনটা কিসের আদর্শের কথা? আচ্ছা, আপনি যার কথা তুললেন আদানি, তার কোম্পানিতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে ওয়েস্ট এশিয়ার মুসলিম দেশগুলো। তো তাহলে উনি কি করে বলবেন যে উনি মুসলমানদের বিরুদ্ধে? সেটা ওনার বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে এই যে গোটা সমস্যাটা, যে ওনার কাছে কোনো এজেন্ডা নেই, তাহলে চলো বলি যে তো আমরা সবাই মিলে একসঙ্গে খেলবো, একসঙ্গে খেলবো। মানে ওয়ান নেশন ওয়ান ভোট মানে কি? বেসিক্যালি সবাই একসঙ্গে খেলবো। তো ব্যাপারটা কি, ধরুন আপনি একটা স্কুলে বলে দিলেন সবাই মিলে একসঙ্গে টিফিন খাবো, কিন্তু আপনার নিচের যে মানে মানে যেটা মানে উঠোন, সেখানে যদি 12টা ক্লাসের স্টুডেন্ট একসঙ্গে চলে আসে, তাহলে আপনি করতে পারবেন কিনা সেটা আপনি জানেন না। তো দেখুন, যারা লজিস্টিক্স প্ল্যান করে তারা এটা জানে বলেই তারা বলে যে না ভাই, আমার ক্লাস 1 to 5 সকালে স্কুল করবে, তারা এসে দুপুর সকালবেলা টিফিন খাবে, তারা দুপুর 10টায় বেরিয়ে যাওয়ার পর 6 to 12 ঢুকবে। এবার নরেন্দ্র মোদীর লজিস্টিক্যাল সেন্স ইজ ভেরি পুয়ার, মানে সরি, আমাদের প্রধানমন্ত্রী নিন্দা করতে হচ্ছে। তা না হলে তো উনি ওরা বলেন না 6 ঘন্টার নোটিশে চলো সবাই লকডাউন করি। ওনার তো ভাবা উচিত ছিল যে পরিযায়ী শ্রমিকদের কি হবে। উনি সেটা কখনো ভাবেনি। মানে দ্যাট ইজ হিজ মানে মানে হি হ্যাজ গ্রেট আইডিয়াস, কিন্তু সে গ্রেট আইডিয়াসটা এক্সিকিউট করবার জন্য কি করতে হবে সেটা উনি জানেন না। তো এই না জানাটার সমস্যা হচ্ছে যে উনি এসব বলে ফেলেন যে চলো সবাই মিলে একসঙ্গে ভোট দেবো। আরে ভাই, তোমার ইলেকশন কমিশন, আমি আবার রিপিট করছি যে মানে যেগুলো বিজেপির লজিক, সেটাকে প্রথম কাটাছেড়া করা যাক, যে সারা দেশে একসঙ্গে ভোট হবে, তাহলে সব সমস্যা। তোমার ইলেকশন কমিশন ভাই কাশ্মীরের সঙ্গে ঝাড়খণ্ডে ভোট করাতে পারে না। আচ্ছা, তাহলে তুমি কি করে করবে? আচ্ছা, তুমি তো খরচ কমে যাবে। আরে ভাই, খরচ কমে যাবে কি করে? তোমার অমিত শাহ, মানে নিশ্চয়ই অমিত শাহ আরো 10 বছর রাজনীতি করবেন, তোমার অমিত শাহ এমএলএ কেনবার জন্য যত টাকা খরচ করে, তত টাকা তো অন্য কিছুতে খরচ হয় না। তো সেই খরচটা কি কমে যাবে একসঙ্গে ভোট হলে? তুমি কি আশা করছো সব জায়গায় বিজেপির গভর্নমেন্ট হয়ে যাবে? ইট ইজ অল অ্যাবাউট এ জোক। না, যোগ তো বটেই সুমনদা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, একটা লোকসভা কেন্দ্রে 3টে ফেজে ভোট হয়। পশ্চিমবঙ্গের মতন রাজ্যে 7টা 8টা ফেজে ভোট হয়। সেখানে সারা ভারতবর্ষে একসাথে ভোট করানো, শুধু লোকসভা বিধানসভা না, পুরসভা পঞ্চায়েত, এটা যোগ ছাড়া আর কি বা হতে পারে? এটা তো একদম দেখুন, আমি বললাম পরিষ্কার। মানে মানে ওনার মানে আমি বললাম ওনার, দেখুন একটা লোক, মানে উনি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন, ওনার রাষ্ট্রের প্রধান হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু লকডাউনটা যে মানে গোটা দেশে কত লোক ইউপিতে ফিরতে চায়, কত লোক মানে ওনার যেসব ডমিনেটিং স্টেট, আমি মানে ওনার মানে যোগী আদিত্যনাথের সরকারের কথা বলছি, কত লোক বিহারে ফিরতে চায় সে সম্পর্কে কোনো ধারণা নেই। উনি বলে দিলেন সবাই একসঙ্গে ফিরবে। he doesn't have মানে এটা একটা কারণ আমি বুঝি। দেখুন, মানে গুজরাট একটা 26টা লোকসভার একটা দেশ, পশ্চিমবঙ্গের চাইতে অনেক ছোট একটা রাজ্য। উনি সেখানে ওনার নিজের মতো করে 15 বছর শাসন চালিয়েছেন, একে ধরেছেন, ওকে জেলে পুরেছেন, অমুক করেছেন, তমুক করেছেন। সো হি হ্যাজ থট যে ভারতবর্ষ ওভাবে চলে। ভারতবর্ষ ওভাবে চলে না। ভারতবর্ষের কেরালার লোকটা যেটা খেতে চায় সেটা কাশ্মীরের লোক খেতে চায় না। ভারতবর্ষের কটা টাইম জোন হওয়া উচিত? মানে মুম্বাইতে যখন সূর্য অস্ত যায় তখন তো মণিপুরে তখন সন্ধে হয়ে গেছে। তো উনি ভারতবর্ষের বিভিন্ন থেকে জানেন না। এখন তাহলে আমরা কনক্লুশনে আসছি। আমি কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রীকে অদূরদর্শী বলতে পারি? অদূরদর্শী খুব মানে একটা মানে নরম শব্দ। আসলে উনি মানে কি বলবো, মানে এমন সব স্বপ্ন দেখেন যে স্বপ্নগুলো উনি নিজে বোঝেন না, মানে উনি এবং ওনার ভক্তকুল বোঝেন না। আমি একটা উদাহরণ দিই, সরি ফর টেকিং 2 সেকেন্ডস।
হুম। ওনার আইটি সেল ক্যাম্পেইন করে দিল যে উনি বিশ্বগুরু হয়ে গেছে। ও মা, তারপরের তিনি কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে বললো এই ভারতবর্ষ খুন করেছে। মানে মানে একটা তো মিনিমাম প্রোজ ঠিক এন্ড কনস থাকতে হয়। আপনি আমাকে বললেন যে সুমন দা খুব মানে ভালো লেখে, তারপরে দেখা গেল এক মাসে আমার কোনো লেখাই বেরোচ্ছে না। এরকম যদি মানে সাংবাদিক যদি হয় তাহলে তো মুশকিল না। ওনার মানে ওনার কোনো মানে রিয়ালিটির সঙ্গে উনি এত দূর দিয়ে হাঁটেন, সেই তুলনায় আপনার অদূরদর্শী শব্দটা খুব নরম শব্দ। তবে একটাই ভালো যে উনি 2034-এ বলেছেন, অনেকেই বলছেন যে 2034 অব্দি বিজেপি আদৌ এই ডমিনেটিং জায়গায় থাকবে কিনা সেটাই দেখা। বিজেপি এখন ক্রমহ্রাসমান শক্তি, আমরা সবাই বুঝতে পারছি। 303 থেকে 240-এ ভূপাতিত হয়েছে। আগামী দিনে আরো ক্ষয় হবে এটাই মনে করা হচ্ছে, কারণ অ্যান্টি ইনকমবেন্সি একটা ব্যাপার তো থাকেই সুমনদা। সেখানে দাঁড়িয়ে আগামী নির্বাচনে, যে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি আদৌ ক্ষমতায় থাকবে কিনা সেটা নিয়েই তো প্রশ্নচিহ্ন। 2034 তো অনেক দূর। হ্যাঁ, আমি সেটাই বলছি, 2029-এই প্রথমত এই লোকসভা এটা পাশ করাতে পারছে না, এই রাজ্যসভা এটা পাশ করাবে না। 2029-এ তো এনডিএ কে 363-তে যেতে হবে, একদম। তারপর তো এটা পাশ করানো। কারণ মানে পার্লামেন্টে যে জেপিসি তৈরি হয়েছে সেখানে তো সুপ্রিয়া সুলেই হোক বা প্রিয়াঙ্কা গান্ধী হোক, এরা তো ছেড়ে দেবেন না এই বিলটাকে, ঠিক কথা। আনঅপোজ ছেড়ে দেবেন না। ফলে এই বিল জেপিসি থেকে ওম বিড়লার কাছে ফেরত আসা ইজ মোস্ট ডিফিকাল্ট জব। মানে এটাও সেই এনআরসি সিএ এর মতন মানে ঠান্ডা ঘরে হ্যাঁ, চলে গেল। মানে আপনি একদম ঠিক উদাহরণ দিয়েছেন। এই যে মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিছু জিনিস ফ্লোট করে দিতে চান, জানেন যেটা কোনোদিন হবে না, কিন্তু বললে ওনার ভক্ত কুল একটু লাফাবে, একটু উত্তেজিত হবে, এনআরসি সিএ হয়ে যাবে, ভারতবর্ষ থেকে সব মুসলমানদের আমরা তেড়ে বার করে মানে মানে বার করে দেবো, এইসব বলতে ওনাদের ভাল লাগে, যেটা ওনাদের পসিবল। মানে আমার মনে হয় এরা স্বপ্নের পোলাও পাকিয়েই বাকি কয়েকটা দিন কাটিয়ে দেবে। কি মনে হয় আপনার? হ্যাঁ, মানে এইগুলো এক একটা স্বপ্নেরই বিষয়, এগুলো এই স্বপ্নের বিষয়ই চলছে, এই স্বপ্নের বাইরে এগুলোতে কিছু নেই। তো ওই সোনিয়া গান্ধী বলেছিলেন স্বপ্নের সওদাগর, তাহলে এখন বোঝা যাচ্ছে সোনিয়া গান্ধী সেই সময় ঠিকই বলেছিলেন। হ্যাঁ, মানে দেখুন, মানে যাই হোক, আমাদের বুঝতে হবে যে গান্ধী ফ্যামিলি খারাপ ভালো সব মিলিয়ে কত বছর ভারতবর্ষের রাজনীতিতে আছে, এবং মানে তারা নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে জানে। আমেঠি তো তারা বার করে নিল স্মৃতি ইরানির কাছ থেকে। নরেন্দ্র মোদী এবং তার পলিটিক্যাল যে অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্সটার মধ্যে মানে কোনো রিয়ালিটি নেই। দে লিভ ইন এ সোসাইটি, অর সরি, নরেন্দ্র মোদীর টার্ম ব্যবহার করলে দে লিভ ইন এ ইকোসিস্টেম। ওনারা নিজেদের চারপাশে যে পরিবেশটা তৈরি করেছেন সেটাতে সবাই জহুজুর জহুজুর হো জায়গা বলে, তো সেটা সমস্যা। অনেক ধন্যবাদ সুমনদা, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আগামী দিনে আপনার মতন মানুষকে আরো একবার আমাদের চ্যানেলে পেতে চাইবো, আরো একবার আপনার সাথে আমরা নিশ্চয়ই বিভিন্ন নিশ্চয়ই, বিষয় আমার নিয়ে কথা সৌভাগ্য বলবো। আপনি আমার সম্পর্কে এত ভালো অনেক ভালো কথা বলছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনারা দেখছিলেন সুমন ভট্টাচার্যের সাথে আমাদের সাক্ষাৎকার। কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার আগামীকাল।